বললাম না কাছে আসবি না, পিছিয়ে যা। ওহি ধমকে কেঁপে উঠল, কিছুটা পিছিয়ে গিয়ে কাপা কাপা গলায় বলল, রোদ্র ভাই, আপনি ফ্লোরে বসে কেন? ইচ্ছে হয়েছে বসেছি, প্রয়োজনে শুয়ে থাকবো, তাতে তোর কোনো সমস্যা আছে? না, তা নেই, কিন্তু ফ্লোর তো অনেক ময়লা। রোদ্দুর ভুলবশত ওহির দিকে তাকালো। এলোমেলো চুল, ভয়ের তো চোখ মুখ, কপালে বিন্দু বিন্দু ঘাম, কাপা কাপা ঠোঁট, সব মিলিয়ে অন্যরকম সুন্দর লাগছে তাকে। তাকে মুহূর্তে ঘরে ফেলতে পারে। সে দ্রুত চোখ সরিয়ে শক্ত কণ্ঠে বলল, ময়লা তাতে কি? তোকে কি বলবো নি আমায় শাওয়ার করিয়ে দে, নাকি বলবো নি আমার ড্রেসগুলো ধুয়ে দে? বলবো তো না। এখন আমি ফ্লোরে শুয়ে থাকবো। বলেই ওহিকে চমকের শীর্ষে পর্যায়ে রেখে রোদ্দুর দরজা বরাবর ফ্লোরে শুয়ে পড়ল। বড় বড় করে শ্বাস টানল, শুয়ে চোখ বন্ধ করে বিড়বিড় করল। ওহি কেঁদে দিয়েছে প্রায়। বৃষ্টি আপুর শোকে অবশেষে মানুষটা পাগল হয়ে গেল। সে মুখে হাত রেখে রোদ্দুরকে ডিঙিয়ে এক দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে বলল, কোথায় আছো? বের হও তাড়াতাড়ি। রোদ্র আপু বের হও, রুদ্র ভাই পাগল হয়ে গেছে, রুদ্র ভাই পাগল হয়ে গেছে, হসপিটাল নিতে হবে। 5 মিনিটের মাথায় সবাই ঘুম ঘুম চোখে ড্রয়িং রুমে হাজির হলো। নিচে নেমে কোথাও রোদ্দুরকে খুঁজে পাওয়া গেল না। রোদেলা ফোন বের করে রোদ্দুরকে ফোন দিল। রোদ্দুর ফোন রিসিভ করলো না, কিন্তু 1 মিনিট পরেই টুং করে একটা SMS আসলো। রোদ আপু, আমি বাসায় যাচ্ছি, একটু দরকারি কাজ আছে। রোদেলা একটা হাই তুলে মেসেজটা পড়ল। তাকে রেডি হতে হবে, কলেজে যেতে হবে। মুজিবুর রহমান ওইকে বলল, মা জননী, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। আমি আর একটু ঘুমিয়ে নেই এখান থেকে। বাসায় গেলে তোর খালামণি ধমকাধমকি করবে। সবাই যার যার মতো হাই তুলে রুমে চলে গেল। ওই চিন্তিত মুখে দাঁত দিয়ে হাতের নখ কাটা শুরু করলো। এটা কি হলো? দুপুরের দিকে রোদেলার ক্লাস শেষ হলো। কলেজ শেষ হতে এখনো ১.৫ ঘন্টার মতো বাকি, কিন্তু এই ১.৫ ঘন্টায় তার আর কোনো ক্লাস নেই। টিফিনের পরে একটা ক্লাস, বি বয়েজ শুধু, আর টিফিনের আগে 4টা, এই মোট 5টা ক্লাস ডেইলি। রোদেলা ব্যাগ থেকে পানির পট বের করে গলা ভেজালো। এই ১.৫ ঘন্টা বসে থাকতে হবে শুধু শুধু। কলেজ টাইম শেষ হলে তখন বাসায় যেতে পারবে। নিচের ডেস্কে বসে পেপার হাতে নিল। গতকালের পেপার পড়ার অভ্যাস তার নেই, কোনো কালে ছিলও না। এখন সময় কাটানোর জন্য চোখ বুলালো। দোষের কি? মিস রোদেলা ম্যাম। রোদেলা ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো। আকাশি রঙের ইউনিফর্ম গায়ে অল্প বয়স্ক একটা ছেলে। এটা তো নতুন প্রিন্সিপাল, মানে সাদিত স্যারের পিয়ন। এ কলেজে প্রতিটি পিয়নের এক রকমের ইউনিফর্ম। সে স্বাভাবিক কণ্ঠে বলল, হ্যাঁ বলুন। ছেলেটা হাতে রাখা খাতাতে হাত বুলিয়ে বলল, ম্যাম, আপনাকে সাজিদ স্যার দেখা করতে বলেছে কলেজ শেষে, অর্থাৎ 2:30টার সময়। ম্যাম, একটু টাইমলি আসার চেষ্টা করবেন। রোদেলা মাথা নেড়ে সায় জানালো। ছেলেটা চলে যেতেই তার কপালে চিন্তার রেখা ফুটে উঠল। সাদিত স্যার তার সাথে কেন দেখা করতে চাচ্ছে? সাদিত স্যার এই কলেজে এসেছে আজ 17 দিন। এই 17 দিনে রোদেলা তার ধারে কাছেও ঘেঁষেনি। সেই যে রিসেপশনের দিন দেখা হয়েছিল, আর হয়নি। রোদেলা ইচ্ছে করে তার থেকে পালিয়ে বেরিয়েছে, কারণ সে খোঁজ নিয়ে জানতে পেরেছে মিস্টার জুলকার নাইন সাদিত ম্যারিড এবং তার 5 বছরের একটা মেয়ে আছে। রোদেলার চোখ দিয়ে অশ্রু বের হলো। তার একতরফা ভালোবাসা তাহলে পূর্ণতা পেল না। ভালোবাসা এমন কেন? সবসময় ভুল মানুষকে বেছে নেয়। যে সাবধানে টিস্যু দিয়ে চোখ মুছে নিজেকে স্ট্রং করলো। সাদিত স্যারকে তাকে ফেস করতে হবে। 2:36 রোদেলা সাদিতের কেবিনের দরজায় টোকা দিয়ে বলল, আসবো স্যার? সাদিত কি যেন লিখছে। দরজার দিকে না তাকিয়ে বলল, জি অবশ্যই। রোদেলা ভিতরে ঢুকে সাবধানে দরজা ভিড়িয়ে দিল। তারপর কাছের টেবিলের সামনে দাঁড়িয়ে সালাম দিল। সাদিত সালামের উত্তর না দিয়ে বলল, প্লিজ সিট ডাউন। রোদেলা আড়ষ্ট ভঙ্গিতে চেয়ার টেনে বসলো।
কেবিনটা এসি করা, তার শীত শীত লাগছে। গায়ের ওড়নাটা দিয়ে হাতের ফাঁকা অংশ ঢেকে ফেলল সে। সাদিত প্রথমবার চোখ তুলে তাকালো, স্ট্রেইট বলল, মিস রোদেলা জান্নাত, রাইট? আমার জানা মতে আপনার কলেজ ছুটির আগে কোনো ক্লাস ছিল না, কিন্তু আপনি 6 মিনিট লেট করে কেবিনে ঢুকলেন। রোদেলা উত্তর দিল না, এক নজর সাদিতের দিকে তাকালো। সাদিত আজ কালো ফ্রেমের চশমা পরেছে, কি সুন্দর জ্ঞানী মানুষদের মতো লাগছে। মিস রোদেলা জান্নাত, আপনি কি কারণে কলেজ ছাড়তে চাচ্ছেন? কোনো কারণ নেই স্যার। এইটা বললে তো হবে না, আপনাকে প্রপার কজ দেখিয়ে কলেজ ছাড়তে হবে, কারণ এতে কলেজের মান উন্নয়নে আমরা সোচ্চার হব। আপনার মন চাইলো আর আপনি জয়েন করলেন, আবার মন চাইলো না তো আপনি রিজেকশন নিয়ে চলে গেলেন, এইটা তো হবে না। স্যার, আমি ময়ূরমর্জি কলেজে ঢুকিনি। এক্সাম দিয়ে ভাইভা দিয়ে 2টো ডেমো ক্লাস করিয়ে চাকরি পেয়েছিলাম। এখন আর করতে চাই না। সাদিত চশমার কাজ পরিষ্কার করে আবার চোখে পড়লেন। তারপর সূক্ষ্ম দৃষ্টিতে রোদেলার দিকে চেয়ে বললেন, মিস, আমি কি আপনাকে চিনি? রোদেলা যেন জানতো যে সাদিত স্যার এই প্রশ্নটা করবে। সে স্বাভাবিকভাবে বলল, জি না। কেন জানি আপনার চেহারাটা একটু পরিচিত মনে হয়। বাই দ্য ওয়ে, আপনার পেপারসগুলো দেখলাম গতকাল। আপনি যে কলেজে ছিলেন ওই কলেজে আমি 3 মাসের মতো ক্লাস নিয়েছিলাম, এবং কাকতালীয়ভাবে সালটা আপনার সাথে মিলে গেছে। আপনি তখন ইন্টার প্রথম বর্ষে ছিলেন, আমি পদার্থবিজ্ঞানে ক্লাস নিতাম। আপনার কিছু মনে পড়ে? না স্যার, মনে পড়ে না। আপনি হয়তো অনেক সেকশনে ক্লাস করিয়েছিলেন। কয়েক মিনিট পরে দুজনেই চুপ। সাদিত ঘোর ভেঙে বলল, মিস রোদেলা, আপনি আসতে পারেন। আপনি এই মুহূর্তে কলেজ ছাড়তে পারবেন না, কিছুদিন পর এক্সাম সবার। কলেজের রেপুটেশনের দিকটা খেয়াল রাখতে হবে। এই মুহূর্তে নতুন টিচার ইনভলভ করা অনেক টাফ। আপনি আসুন। রোদেলা উঠে দাঁড়ালো, দরজার কাছে গিয়ে সালাম দিয়ে বেরিয়ে গেল। ওহি ছটফট করছে, কারণ তার ফোনে 3টে আননোন নাম্বার থেকে একই মেসেজ এসেছে। মেসেজ দুটো এমন, রুদ্র ভাই, এবার যদি আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করিস তাহলে তোকে একদম খুন করে ফেলবো, তারপর নিজে গলে দড়ি দিব। আমার গল্পের প্রথম পাতায়, মাঝারিতে বা শেষ অধ্যায় তুই না থাকলেও পরিশিষ্টে তোকে চাই, শুধু তোকে চাই, রোদ্দুর হিমকে চাই। এইটুকুই। একই মেসেজই 3টে আননোন নাম্বার থেকে এসেছে। ওহির হাত পা ঠান্ডা হয়ে আসছে। এটা কার কাজ? রোদ্দুর ভাই না তো? রোদ্দুর ভাই পাঠায়নি তো? ওহির হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে চিন্তায়। হঠাৎ ফোন হাতে নিয়ে নিজের মেসেঞ্জারে ঢুকলো। উদ্দেশ্য রোদ্দুর ভাইকে পাঠানো মেসেজ চেক সিন করেছি কিনা দেখা। মেসেঞ্জারে ঢুকে ওহির মাথায় চিন্তার ছোটখাটো একটা পাড় জমে গেল, কারণ রোদ্দুর ভাই মেসেজ এখনো সিন করেনি। তাহলে এটা কার কাজ? এই মেসেজ যে সে রোদ্দুর ভাইকে পাঠিয়েছে সেটা তো সে ছাড়া আর দ্বিতীয় কেউ জানে না, এমনকি রোদেলা আপুও না। এই রহস্যের সমাধান করার জন্য রোদ্দুর ভাইকে লাগবে। ওহি আবারও রোদ্দুর ভাইদের বাসায় যাওয়ার জন্য ব্যাগ গুছানো শুরু করলো। আজ 2টো বইও সঙ্গে নিল। কিছুদিন পর সেমিস্টার ফাইনাল পরীক্ষা। সে মনে মনে ঠিক করে রাখলো, রোদ্দুর ভাই যেমন ব্যবহারই করুক না কেন, কিছুদিন সে থাকবেই। রোদ্দুর ভাই যে তার জন্মদিনের পরের দিন ভোরে চলে গেছে আর তার সাথে দেখা হয়নি, আজ 11 দিন হতে চলল তার। রোদ্দুর ভাইদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল ওহির। আজ সে একা নয়, সাথে অপূর্বও এসেছে। সদর দরজার সামনে দাঁড়াতে অপূর্ব হাত চেঁচিয়ে বলল, বুবু দেখো, খালুজি নিশ্চিন্ত ভবনের জায়গায় কি লিখেছে। ওহি তাকালো। দরজার একদম উপরে লেখা, পাগল হতে সাবধান। তার নিচে ছোট ছোট অক্ষরে লেখা, এই বাড়ির একজন কিছুদিন হলো মেন্টালি সিক, তাহার হইতে সাবধান। ওই কলিং বেল চেপে দিয়ে বলল, অপূর্ব রে, খালু মেন্টালি সিক বলতে তোকে বুঝিয়েছে, খালামণিকে? আমায় তো তাই মনে হয় বুবু, হয়তো খালামণির সাথে খালুর আবার ঝগড়া হয়েছে, সেজন্য ইচ্ছে করে এইসব লাগিয়েছে। এইটুকু বলেই অপূর্ব ফিক করে হেসে ফেলল। ওই কিছু বলার আগে দরজা খুলে গেল। দরজা খুলেছে ফজিলা। ওই সোফায় বসতেই তার খালামণি এসে দফায় দফায় কান্না করলো।
প্রথম দফায় খালুর নামে হাজারো নালিশ, এটা নতুন কিছু নয়। আর দ্বিতীয় দফায় যেটা বলল সেটা শুনে ওহি নিজেও চমকে উঠল। জন্মদিনের সময় ওহিদের বাসা থেকে ফেরার পর থেকেই রোদ্দুর ভাই নাকি কেমন জানি আচরণ করছে, মাঝে মাঝে একা একা বিড়বিড় করে, হুট করে আনমনা হয়ে যায়, কখনো আবার গুনগুন করে গান গায়। অপূর্ব ফিক করে আবারও হেসে দিল। শাহিনুর রাগি চোখে তাকাতেই সে আমতামতা করে বলল, খালামণি, রোদ্দুর ভাই কি গান গায়? শাহিনুর বুঝদারের মতো বলল, আমি কি অত বুঝি নাকি, তবে কুটি বলেছে রোমান্টিক গান গায়, কিন্তু ও তো আগে কোনোদিন গান গাইতো না। সত্যি সত্যি হয়তো জেনে ভর করেছে, কিন্তু আমি পীর সাহেবের কাছে নিয়ে যেতে চাচ্ছি, ও রাজি হচ্ছে না। বাহ, রোদ্দুর ভাইয়ের থেকে আজ রাতেই গান শুনবো, কি বলো বুবু? ওই চোখ পাকিয়ে অপূর্বকে উপরে পাঠিয়ে দিল। শাহিনুর আবার বলল, ছেলেটা যে হঠাৎ করে কি হলো রে অহি, আমার সোনার টুকরো ছেলে। শাহিনুর আঁচল চেপে আবার কান্না শুরু করলো। ওহি তাকে সান্ত্বনা দিয়ে বলল, খালামণি তুমি কান্না করবে না একদম, আমরা সবাই এসেছি। দেখি ব্যাপারটা কি, রোদুর ভাই কি বাসায়? না, অফিস থেকে ফিরেনি, তোর খালুও আসেনি। অফিস তাহলে ঠিকঠাক করছে, এটা ভালো। অহিরে, তোকে একটা কথা বলি, কাউকে বলবি না কিন্তু। আমি কাউকে না জানিয়ে গুলিস্তানের এক পীর সাহেবের কাছে গেছিলাম। উনি বলেছে একটা মাঝারি দেখে গরু জবাই করে ফকির খাওয়ালে সব ঠিক হয়ে যাবে। সে কি? হ্যাঁ রে, কি করা যায় বলতো? পীর সাহেবের কথা বলে কথা, ফেলনা কিছু নয়। ওহি খালার পিঠে হাত রেখে বলল, খালামণি তুমি একদম চিন্তা করবে না, রোদুর ভাইয়ের সুস্থতা বলে কথা। এক গরু কেন, প্রয়োজনে 2 গরু জবাই হবে। শাহিনুর সন্দেহের দৃষ্টিতে বলল, তুই বলছিস? তোরা তো আবার 2 পাতা ইংলিশ শিখে পীর টির মানিস না। কে বলেছে মানি না? আলবাত মানি, 1000 বার মানি। তুমি বরং আমাকে একবার তুমি পীর সাহেবের কাছে নিয়ে যেও। শাহিনুর খুশিতে ঝলমল করছে। ওইকে কিছুক্ষণ বুকে জড়িয়ে রান্নাঘরের দিকে রওনা দিল। আজ রাতের ডিনারে দেখা যাবে খালা ওহির স্পেশাল ডিশ রান্না করেছে। ওহি মুচকি হেসে উপরে চলে গেল। রোদেল আপু নাকি ঘুমোচ্ছে, কলেজ থেকে মাথা ব্যথা নিয়ে আজ নাকি ফিরেছে। রোদ্দুর অফিস থেকে ফিরে সোজা নিজের রুমে ঢুকলো। আজ বড্ড ক্লান্ত, হাতের ফাইলটা টেবিলের উপর রাখলো, গলার টাই খুলে বিছানায় ঢিল দিতেই সেদিকে চোখ পড়ল। ওই গুটিসুটি হয়ে পা ঝুলিয়ে বসে আছে। রোদ্দুর অবাক হলো না, শার্টের বাটন খুলতে খুলতে বলল, এতক্ষণ অফিসে জ্বালাচ্ছিলে, এখন সোজা বেডরুমে চলে এসেছিস। থাক, তোকে পরোয়া করে কে? সেখানে খুশি সেখানে থাক। ওই ঘরমাক্ত শার্টটা মুখের সামনে থেকে সরিয়ে নাক ছিটকে বলল, রোদুর ভাই, আপনি দেখি সত্যি সত্যি পাগল হয়ে গেছেন, এমন আচরণ করছেন কেন? রোদ্দুরের ওহির সম্পূর্ণ কথা কানে গেল না। গায়ের স্যান্ডো গেঞ্জিটা একটানে খুলে ওহির দিকে ছুঁড়ে মেরে বলল, বাহ, তোর কত উন্নতি হয়েছে রে অজান্তা। এতদিন শুধু হুটহাট, যেখানে সেখানে তোর চেহারা ভেসে উঠত, এখন তো দেখি মুখে বুলিও ফুটেছে। ওহি রোদ্দুরের উদাম শরীর দেখে লজ্জায় নিয়ে গেল। রোদ্দুর ভাই কি সত্যি তাকে মেয়ে মনে করে না? এতটুকু লাজ লজ্জাও নেই? অবাক হয়ে উঠে দাঁড়িয়ে বলল, রোদুর ভাই, আপনি আমার সামনে খালি গায়ে দাঁড়িয়ে আছেন? তুই না আমার স্বপ্নে খালি গায়ে নাচানাচি করিস তার বেলা, এখন আমার খালি গা দেখে লজ্জা পাওয়ার ভান ধরছিস কেন? তুই তো নির্লজ্জ। ওই 2 হাতে মুখ ঢেকে বলল, ছি। রোদ্দুর নিজের প্যান্টের বেল্ট খুলতে খুলতে বলল, ছি ছি করা? এখন আমি প্যান্টও খুলবো, দেখি তুই এরপরও কিভাবে আমার সামনে থাকিস। বলেই একটানে প্যান্টের জিপার খুলে ফেললো। ওই সমস্ত শক্তি দিয়ে এক চিৎকারে রুম থেকে বের হয়ে গেল। দরজা এখনো নড়ছে, ওই চিৎকারের শব্দ এখনো কানে আসছে। রোদ্দুর অবাক হয়ে ভাবলো, এটা কি হলো? অজান্তার তো অদৃশ্য হয়ে যাওয়ার কথা, এর আগেই তো এতদিন তাই ঘটেছে। চিৎকার চেঁচামেচি করলেই নাই হয়ে যেত, আজ হঠাৎ দরজা দিয়ে পালালো কেন? দরজা তো এখনো নড়ছে, তাহলে কি অজান্তা সত্যি সত্যি এখানে ছিল? শিট। রোদ্দুর এক নজর নিজের দিকে তাকিয়ে বিছানায় ঝাঁপ দিল। বিছানার চাদর টেনে নিজেকে সম্পূর্ণ ঢেকে ফেলল। ছি, ওকে এখন কি না কি ভাবছে।
ওইকে এখন মুখ দেখাবে কি করে? নিচে থেকে চেঁচামেচির আওয়াজ আসছে। রোদ্দুর বিছানা থেকে উঠে দাঁড়ালো, চোখে মুখে হালকা পানি ছিটিয়ে বের হলো। হাতের কাছে রাখা ফুল হাতা টি শার্টটা গায়ে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। মুখের দিকে ভালো করে এক নজর দেখে নিচের দিকে তাকালো। না, প্যান্টিন চিপার লাগানো আছে। তারপর বেশ স্বাভাবিকভাবে নিচে নামলো। ড্রয়িং রুমে ভিড় জমে গেছে। ওহিকে ঘিরে ছোটখাটো একটা জটলা। পিএইচডি ধারী থেকে শুরু করে পড়াশোনার পথ না জানা সবাই। সবার মাঝে সোফায় শাহিনুরকে জড়িয়ে অনবরত চোখের জল ফেলছে ওহি। রোদেলা এক পাশ থেকে ওহির পিঠে হাত বুলাচ্ছে। রোদ্দুর কাছে গিয়ে কপাল কুঁচকে বলল। এখানে কিসের জটলা? কেউ উত্তর দিল না। তবে ওহি বাদে বাকি সবাই এক জোড়া করে চোখ দিয়ে রোদ্দুরকে গিলে ফেলল। রোদ্দুর কপাল কুঁচকেই বলল। সবাই আমার দিকে এভাবে কেন তাকাচ্ছ? আমি কি করেছি? হঠাৎ অপূর্বর দিকে চোখ পড়তে হেসে বলল। আরে অপূর্ব যে, হোয়াটসঅ্যাপ ব্রো, কেমন আছিস? অপূর্ব মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। রোদেলা নীরবতা ভেঙে বলল। রোদ্দুর, ওকে কিছু বলছিস? তোর রুম থেকে ভয় পেয়ে দৌড়ে বের হয়ে গেছে। কিছু জিজ্ঞাসা করছি, বলছেও না। কিছু করছিস? আমি কি করব রোদ আপু? ও তো তেলা পোকা দেখে ভয় চিৎকার দিয়েছে, তাই না রে অজন্তা? অজান্তা কিছু বলল না। রোদেলা বলল। রোদ্দুর, আমি জানি ওহি তেলাপোকা ভয় পায় না। তাছাড়া ও প্রাণী বিজ্ঞানী নিয়ে পড়াশোনা করছে। 2 দিন পর পর জীবন্ত তেলাপোকা কাটে। রোদ্দুর আমতা আমতা করে বলল। তাই তো, আগে তো ভেবে দেখিনি। ও হ্যাঁ আপু, ও আসলে ভূত দেখে ভয় পেয়েছে, তাই না রে অজন্তা? অজান্তা এতক্ষণে চোখ তুলে তাকালো। রোদ্দুরের দিকে এক নজর চাইল। রোদ্দুরের চোখে মুখে অসহায়ত্ব ফুটে উঠেছে। চোখ দিয়ে যেন বারবার বলছে, প্লিজ এ রাত্রে বাঁচিয়ে দে। ওহি মাথা নিচু করে গাল মুছল। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল। রোদ্রুর ভাইয়ের রূপ অন্ধকার ছিল, ছায়ার মতো কিছু একটা দেখেছি। তারপর রক্তচক্ষু নিয়ে রোদ্দুরের দিকে তাকালো। সবার চোখ মুখ দেখে মনে হচ্ছে কথাটা তাদের বিশ্বাস করতে বেগ পেতে হচ্ছে। ফজিলা খালা বলেই ফেলল। মা অহি, পুরুষ ভূত নাকি মায়া ভূত ছিল? ওই জবাব দেওয়ার আগে কুটি বলল। ও খালা, পুরুষ ভীত বিরুদ্ধ ভীত কুজা হইয়া পা ফেলায়। সবাই আগ্রহ নিয়ে কুটির দিকে তাকালো। ফজিলা সন্দেহ নিয়ে বলল। তুমি কেমতে জানলে রে কুটি? কুটি হাত নেড়ে নেড়ে বলল। আমি জানুম না, আমি হইলাম গিয়া গন্ধ হুইক্কা বইলা দিতে পারি কোন বাড়ির ভূত আছে। এই বাড়ির আসার পর থেকে আমার এই ঘুমের মধ্যে বইরা একটা ভূত ডিস্টার্ব করতো। পরে একদিন স্যান্ডেলের ফটাফট শব্দে বাইর হইয়া দেখি এক কোজা ভূত। পরিচয় জিগাইতেই কইল উনি নাকি হিমদাদার পূর্বপুরুষ। ওনার নাম হইল গিয়ে সক্কেল পরামানিক। রোদ্দুর এক ধমক দিয়ে কুটিকে থামিয়ে দিল। কুটি মেয়েটা মুহূর্তে নতুন গল্প ফেদে বসে থাকে। তার গল্প বানানোর প্রতিভা অসাধারণ। এতক্ষণে মুজিবুর রহমান মুখ খুললেন। চোখে চশমাটা টেনে নাকের ডগায় এনে তার উপর দিয়ে কুটির দিকে তাকালেন। তারপর বেশ গম্ভীর কণ্ঠে বললেন। মা, কুটিরন, আমার পূর্বপুরুষের 4 ঘর পর্যন্ত সবার নাম জানি আমি। তাহাদের মধ্যে ছক্কা না কি যেন নাম বললে ছক্কা পক্কা কেউ ছিল না। কুটি হাত কচলাতে কচলাতে বলল। আমি কেমনে কমু বরবাজান? বুইরা ভূতু যে মিশা কথা কইবে তা তো ধারণার মধ্যে ছিল না। কি যুগ আইলো গো, ভূতরাও মিশা কথা কয়। ফজিলা ফের কিছু একটা বলতে নিতে রোদ্দুর থামিয়ে দেয়। তারপর শাহিনুরকে বলে। আর একটা কথাও না মা, টেবিলে খাবার রেডি করো। অপূর্ব, আয় তো, আমার পাশে বসবি তুই আজ। ওহি রোদেলার রুম চিন্তিত মুখে বসে আছে। রোদেলার রুমে নেই, কিচেনে কফি করতে গেছে। রাতের বেলা ঘুমানোর আগে চা কফি কিছু একটা পান করে ঘুমানো তার অভ্যাস হয়ে গেছে, যে তা ওহির অজানা নয়। তবে ওহি রোদ্দুর হিম নামক মানুষটাকে কেন জানি ভয় পাচ্ছে। এরকম সাংঘাতিক মানুষের সাথে একই ছাদের তলায় থাকাটাও বিপজ্জনক মনে হচ্ছে। রুমের দরজায় কারো ছায়া পড়ল। ওহি চমকে বলল। কে? রোদেপু? কেউ উত্তর দিল না। তবে মিনিট 2 পরে রোদ্দুর ভিতরে এক পা রেখে বলল।
অজন্তা কি করিস? ওই ভয়ে কুকড়ে গেল, কোনো উত্তর দিল না। রোদ্দুর দুপা ভিতরে রেখে বলল, তুই অনেক ভয় পেয়ে গেছিলি না রে? তারপর নিজের মাথা ঢুকিয়ে চুলকে বলল, আসলে ব্যাপার হলো কি, রোদাপু তোকে ছাদে ডাকে, কফি টফি কিছু একটা নিয়ে উপরে উঠতে দেখলাম। বলেই রোদ্দুর চোখের পলকে উধাও হয়ে গেল। ওহি একটা নিঃশ্বাস ফেলে নিজের ফোনের দিকে তাকালো। রাত 11:30টার কাছাকাছি। গায়ের ওড়নাটা চাদরের মতো করে জড়িয়ে উঠে দাঁড়ালো সে। তারপর চুলগুলো পেছনে নিয়ে খোপা করে বড় ক্লিপ লাগালো। তারপর ফোনটা নিয়ে রুম থেকে বের হলো। ছাদে ওঠার সিঁড়ি রোদ্দুর ভাইয়ের রুমের পাশ দিয়েই। ওহি দরজার সামনে কয়েক সেকেন্ড দাঁড়ালো, দরজা ভিতর থেকে আটকানো। তারপর বড় বড় পা ফেলে ছাদে উঠে গেল। ছাদে জনমানবের চিহ্ন নেই। ওই তবুও চারদিকে নজর বুলালো। ছাদে লাইট জ্বালানো নেই, আজ আকাশে মস্ত বড় চাঁদও নেই, তবুও চারপাশ একদম পরিষ্কার। ছাদে সে বাদে দ্বিতীয় কেউ নেই। তাহলে কি রোদ্দুর ভাই মিথ্যা বলল? ওহি এগিয়ে গিয়ে দক্ষিণের রেলিং ধরে দাঁড়ালো। রোদ্দুর ভাইদের দোতলা বাসা। আশেপাশে কাছাকাছি আর কোনো বাড়ি নেই। সামান্য একটু দূরে একটা ছিমছাম বিল্ডিং চোখে পড়ে। বিল্ডিংয়ের 3 তলায় আলো জ্বলছে। দড়ি কেনার টাকা আছে তো অজন্তা? আচমকা কণ্ঠ শুনে চমকে গেল ওহি। পিছন ঘুরে দেখে রোদ্দুর দাঁড়িয়ে আছে। সে বুকে একদলা থুথু দিয়ে বলল, এইভাবে কেউ ভয় পাইয়ে দেয়? রোদ্দুর বিড়বিড় করে বলল, তুই যে ভূতের মতো যেখানে সেখানে উদয় হোস তা বেলা? সে এগিয়ে এসে ওহির থেকে কয়েক হাত দূরত্ব বজায় রেখে রেলিংয়ে হাত রেখে দাঁড়ায়। সামনের দিকে তাকিয়ে বলে, তুই বল, দড়ি কেনার টাকা আছে তো? ওহি কৌতূহল নিয়ে প্রশ্ন করে, কিসের দড়ি? দড়ি কিনবো কেন? তুই তো সেকেন্ডে সেকেন্ডে ভালোই ভং ধরতে পারিস। তোকে নিয়ে সংসার করতে গেলে তো মুসিবতে পড়তে হবে রে। কিসব বলছেন রোদ্দুর ভাই? রোদ্দুর ভাই, তুই যদি এবার আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করিস তাহলে তোকে একদম খুন করে ফেলবো, তারপর নিজের গলায় দড়ি দিব। তাই বললাম, দড়ি টড়ি কিনে রাখিস আগে থেকে। আমি কিছুদিন পর অন্য একজনকে বিয়ে করছি। এটুকু বলেই রোদ্দুর হাই তুলল। ওহির কাঁপাকাঁপি অবস্থা। রোদ্দুর ভাই এসব জানলো কি করে? মেসেজ তো সিন করেনি তাহলে? কোনোভাবে কি তাহলে তার ফোন থেকেই দেখেছে? দেখেও তো এত নির্লিপ্ত কেন? এতক্ষণে তো কানের নিচে দ্রুত দেওয়ার কথা। তার মানে আননোন নাম্বার থেকে যে মেসেজগুলো পাঠানো হয়েছিল সেগুলো রোদ্দুর ভাইয়েরই নাম্বার। ওই আর চিন্তা করতে পারছে না, ধপ করে নিচে বসে পড়ল। রোদ্দুর দুপা এগিয়ে এসে স্বাভাবিকভাবে বলল, তাহলে দড়ি কিনে রাখিস, টাকা না থাকলে আমার থেকে নিস, পরে শোধ করে দিবি। যা, ভুলেই গিয়েছিলাম তুই উপরে চলে গেলে টাকা শোধ করবে কে? আচ্ছা যা, আমি দড়ি কেনার টাকাটা ফিতরা হিসেবে দিব। ওহি অনেক কষ্টেও চোখের জল আটকাতে পারল না। তার ফিলিংসকেও এভাবে হাসির খোরাক বানাচ্ছে রোদ্দুর ভাই। সে কাঁদতে কাঁদতে বলল, আপনি এত নিষ্ঠুর কেন রোদ্দুর ভাই? রোদ্দুর ওহির থেকে কিছুটা দূরে নিজেও পা ভাঁজ করে বসে পড়ল। তারপর কাঠ গলায় বলল, তুই আমাকে ভালোবেসে কি করেছিস রে অজন্তা? কিছু করিসনি, উল্টো এমন ভাব নিয়ে চলতি যেন আমি তোর রক্তের ভাই। 3 লাইনের একটা বাক্যে 3 বার করে রোদ্দুর ভাই করতি। আমার বাপেরও তো ক্ষমতা নেই তোর ফিলিংস বোঝার। শোন অজন্তা, পৃথিবীতে কেউ তোর নীরবতা বা নিঃশব্দতার পেছনের গল্প খুঁজতে যাবে না। তো সাইলেন্সের আড়ালে লুকানো শব্দভাণ্ডার বোঝার ক্ষমতা কারণে। তাই কাউকে কিছু বলতে চাইলে মুখ ফুটে বলতে হয়, না হলে ওই মানুষটার আড়ালেই সব থেকে যায় সারা জীবন। এখন তো জানেন। কি জানি? ওটা কোনটা? মুখে বল, হাতে সময় নেই কিন্তু। ওই শেষমেশ বলেই ফেলল, আমি আপনাকে ভালোবাসি রোদ্দুর ভাই। রোদ্দুর সঙ্গে সঙ্গে অন্যদিকে মুখ ঘুরিয়ে তাকালো। ওহির এই একটা বাক্য তাকে হাওয়ায় ভাসিয়ে নিয়ে গেল। তার হাত পা কাঁপছে, হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ যেন বেড়ে চলেছে। না, আজ হয়তো অজান্তের হাতে ধরা পড়েই যাবে। মনের ভেতর অন্য ধরনের ভালো লাগা কাজ করছে। চোখের সামনে যেন হাজারো রঙের প্রজাপতির ডানা মেলে উঠছে। সে চোখ বন্ধ করল। ওহির বুকের ভিতর দুমড়ে মুচড়ে গেল। রোদ্দুর ভাই তাহলে তাকে রিজেক্ট করবে, তাই তো? এই ভয়টাই তো এতদিন পেত সে। তার কান্নার বেগ বেড়ে গেল। কান্নার শব্দে রোদ্দুর পেছনে ঘুরে তাকালো। স্বাভাবিক গলায় বলল, তোকে একটা রূপকথার গল্প শোনাই অজান্তা। কান্না থামিয়ে শোন। এক দেশে ছিল এক রাজকুমার। রাজকুমার ছোটবেলা থেকে একটু রাগী ছিল, হুটহাট রেগে যেত। সেজন্য তার তেমন বন্ধু মানুষও ছিল না।
বড় হওয়ার পর সেই দেশের এক দাসী মেয়ে রাজকুমারকে প্রেমের প্রস্তাব পাঠায়। রাজকুমার বহু মানুষের সামনে মেয়েটাকে কিছু কটু কথা বলে রিজেক্ট করে। দাসী মেয়েটা পণ করে যে করে হোক রাজকুমারকে কষ্ট দিতে হবে। তখন সে নানা উপায়ে রাজকুমারকে ইমপ্রেস করার চেষ্টা করে। একটা সময় রাজকুমার দাসী মেয়েটার মায়ায় জড়িয়ে তাকে বিয়ে করতে চায়, কিন্তু বিয়ের দিন দাসী মেয়েটা ছল চাতুরি করে পালিয়ে যায়। রাজকুমারের হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। তখন অন্দরমহলের এক রাজকুমারী এসে রাজকুমারের পাশে দাঁড়ায়, তার ক্ষত মোছার চেষ্টা করে, কিন্তু রাজকুমার এত অন্ধ ছিল যে রাজকুমারী চোখের ভাষা বুঝতে পারেনি। এর বেশ কিছুদিন পর রাজকুমার একদিন হঠাৎ রাজকুমারীকে শাড়ি পরিহিত অবস্থায় দেখে বেহুশ হয়ে যায়। তার চোখ আটকে যায় রাজকুমারীতে। সর্বপ্রথম রাজকুমারীকে দেখে তার অন্য ধরনের ফিলিংস হয়, একদম অন্য ধরনের ফিলিংস, যার সাথে সে অপরিচিত। এমনকি দাসী মেয়েটার জন্য তার সেসব অনুভূতি হতো না। তারপর থেকে রাজকুমার কেমন পাগল পাগল হয়ে যায়। যেই মানুষটাকে সবাই ভয় পেত, সে কিনা এক রমণীকে জমের মতো ভয় পাওয়া শুরু করলো। রমণীটা তার শয়নে স্বপনে এসে হানা দিত, চোখ খুললেও তাকে দেখে, বন্ধ করলেও তাকে দেখে। কি একটা অবস্থা! ক্রমেই রাজকুমারের ছটফটানি ভাব বেড়ে গেল। একটা সময় সে বুঝতে পারল রাজকুমারীকে সে ভালোবেসে ফেলেছে। তারপর সে লুকিয়ে রাজকুমারীর ঘুমের সময় তাকে দেখে আসতো। একদিন হঠাৎ রাজকুমারীর ফোন হাতে নিয়ে ঘেঁটে জানতে পারে রাজকুমারীও তার জন্য পাগল প্রায়, তাকে ভালোবাসে। ব্যাস, রাজকুমারীর খুশি আর কে ধরে। সেদিন বাসায় ফিরতেই সারা রাত রোম্যান্টিক গান গেয়ে গেয়ে নিচে গেল সে। বুকের ভিতর সে কি ভালো লাগা, নতুন স্বপ্ন, নতুন সংসার, সবকিছু রাজকুমারীকে ঘিরে। কিন্তু একটা সমস্যা হলো, রাজকুমার সারা দুনিয়ার সামনে একরকম আর তার ভালোবাসার কাছে অন্যরকম। সে পৃথিবীতে রাজকুমারীকে ভীষণ ভয় পায়, তাকে ছুঁয়ে দিতে ভয়, জড়িয়ে ধরতে ভয়, হাতে হাত রাখতে ভয়, সব কিছুতে শুধু ভয় আর ভয়। রোদ্দুর মুখ ঘুরিয়ে আবার অন্যদিকে তাকালো। ওহির কান্না অনেক আগেই থেমে গেছে। সে কেমন ঘোরের মধ্যে চলে গেছে যেন। নিজের কানকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। রোদ্দুর ভাইও তাকে ভালোবাসে। রোদ্দুর ভাইয়ের তাকে ছুঁতে ভয় থাকলেও তার তো নেই। সে এক লাফে উঠে রোদ্দুরের সামনে গিয়ে তাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। রোদ্দুর চোখ বন্ধ করলো, তার হাত পা মেয়েদের মতো কাঁপছে। এর আগেও একবার না দুইবার ওহিকে জড়িয়ে ধরেছে সে, কিন্তু এমন অদ্ভুত অনুভূতি হয়নি। অনেকক্ষণ পর ওহি রোদ্দুরের বুকে মাথা রেখে অবাক হয়ে বলল, আপনার হার্টবিট এত বেড়ে গেছে কেন রোদ্দুর ভাই? কেমন দরাম দরাম শব্দ হচ্ছে, আমার মাথাও যেন ঠেলে সরিয়ে দিতে চাইছে। রোদ্দুর এক ঝটকায় ওহিকে সরিয়ে উঠে দাঁড়ালো। তার গাল কান আবার লাল হয়ে গেছে। ওহি দেখতে পেলে নিশ্চিত খেপাবে। সে পা বাড়িয়ে বলল, এক চড় খাবি উল্টাপাল্টা কথা বলা, চল নিচে যাই। ওহি পেছন থেকে রোদ্দুরের ডান হাত টেনে ধরে বলল, এত তাড়াতাড়ি যাবেন রোদ্দুর ভাই? কত প্রতীক্ষার পর আপনাকে পেলাম। তো আর কি করতে চাস? জড়িয়ে ধরলি নির্লজ্জের মতো, তাতে হলো না? ওহি মুখ টিপে হাসছে। সে বেশ বুঝতে পারছে দাবার চাল উল্টে গেছে। এতদিন সে রোদ্দুরকে ভয় পেত, এখন রোদ্দুর তাকে ভয় পায়, তার কাছে যাওয়াতে ভয় পায়। ওহি রোদ্দুরের হাত ধরেই তার সামনে গেল, পায়ের উপর ভর দিয়ে উঁচু হয়ে বলল, চুমু খাবো। রোদ্দুর ছিটকে পিছনে সরে বলল, ও মাই গড, কি সাংঘাতিক! তো তুই নিচে যা তো অজান্তা। যাবো না, চুমু দিবেন তারপর যাবো। রোদ্দুর আরো দুই পা পিছিয়ে গিয়ে ফ্লোরে বসে পড়ল। কাপা কাপা কণ্ঠে বলল, তুই আমার নির্ঘাত হার্ট অ্যাটাক ঘটিয়ে মেরে ফেলবি অজান্তা। আই হেইট ইউ। ওই এগিয়ে এসে মুখটা নিচু করে রোদ্দুরের বাম গালে একটা চুমো দিয়ে দৌড়ে নিচে নেমে গেল। রোদ্দুর গালে হাত দিয়ে ছাদে শুয়ে পড়ল। এই মেয়েটা নিশ্চিত তার পৃথিবী উলট পালট করে দিবে। এই গল্পের পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।